আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাল বা পরশু গণভোট ও নির্বাচনের তফসিল ঘোষণা। দুপুরে রাষ্ট্রপতির সাথে কমিশনের বৈঠক। অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান সরকারের। জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। তারেক রহমান। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ। সংস্কারকে পাশ কাটিয়ে শোডাউনে নির্বাচন করতে চায় বিএনপি জামাত। মন্তব্য আক্তার হোসেনের। আগামী নির্বাচনে তাদেরকে লাল কার্ড দেখানোর আহ্বান। আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের। কালো টাকার মালিকদের সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ায় অপরাধ বাড়ছে অর্থ উপদেষ্টা। জুলাই আন্দোলনে গণমাধ্যমকে ব্যবহার করে সমন্বয়কদের ভিলেন বানানোর চেষ্টা হয়েছিল। ট্রাইব্যুনালের জবানবন্দিতে হাসনাত আব্দুল্লাহ। এবং নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় নারীরা পথ দেখাবে। প্রধান উপদেষ্টার আশাবাদ। সমাজের প্রতিটি স্তরে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের তাগিদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। কাল বা পরশু গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ নিয়ে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রস্তুত হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ। কাল দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এদিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা চেয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। অন্যদিকে তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নানামুখী ব্যস্ততা চলছে নির্বাচন কমিশনে। একই সাথে চলছে গণভোট আয়োজনের প্রস্তুতিও। নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা এখন আনুষ্ঠানিকতা মাত্র। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার সিইসি, ভিটিভি ও বেতারের জন্য তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড করবেন। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে তার ভাষণ। রেওয়াজ অনুযায়ী বুধবার দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এরপর বুধবার সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধান বিচারপতির খাস কামরায় প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। তফসিল ঘোষণার পর কোনো রিট যেন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়টি বিবেচনায় নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেন সিইসি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। উনি জাস্ট ইলেকট্রাল ইন্টারিয়াল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যু করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। এদিকে তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিজ্ঞপ্তিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেদিকেই মনোনিবেশ করছে। দেশ এখন নির্বাচনমুখী সময়ের মধ্যে থাকায় কোনো দাবি দেওয়া থাকলে নির্বাচন পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের জন্য বলা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। এ সময়ের মধ্যে কাউকে দাবি দেওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি বা স্বাভাবিক পরিবেশ বিঘ্ন না করতে আহ্বান জানায় সরকার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরা এবং কঠোর হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী কৃষিবিদ মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জনগণ কথামালা আর প্রতিশ্রুতির রাজনীতির পরিবর্তে কাজের বাস্তবায়ন দেখতে চায়। দেশকে এগিয়ে নিতে বিএনপির মতো আর কোনো দলের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই দাবি করে তারেক রহমান বলেন, ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মইনুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে গড়ে তুলতে চায় সে পরিকল্পনার কথা নেতাকর্মীদের মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে দিতেই এই কর্মশালা। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ধারাবাহিক এই মতবিনিময়ের তৃতীয় দিনে সারা দেশ থেকে আসা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতারা অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ 8টি বিষয়ে বিএনপির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সূচনা বক্তব্যে সিনিয়র নেতারা বলেন, বিভিন্ন জরিপে ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের একজন উপদেষ্টা খুব করে বলছেন, অহংকার করে বলছেন, জনগণ কতদিন আমাদের থাকতে হবে সেটা তো আমাদের ম্যান্ডেট দেয়নি। তো এই কথাটার মধ্যেই তো আমরা সন্দেহ খুঁজে পাই। একটা জরিপের রিপোর্ট বের হয়েছে, সেখানে প্রশ্ন করা হয়েছিল বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল। শতকরা 66% উত্তরদাতা বলেছে বিএনপি, আর শতকরা 26% উত্তরদাতা বলেছে জামায়াতে ইসলামী। ডিফারেন্স হলো 40%। তো এতে হতাশ হয়ে, নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। ভার্চুয়ালি সমাপনী বক্তব্য রাখতে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি শুধু কথামালার রাজনীতিতে বিশ্বাস করে না, সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করছে তার দল। জনগণ টায়ার্ড হয়ে গেছে এখন এইসব বক্তৃতা শুনতে শুনতে। জনগণ একটি ক্লিয়ার ইন্ডিকেশন চাই, ভাই তুমি কি করবা আমাকে বলো। আমি জনগণ, আমি তোমাকে ভোট দিব, তুমি কি করবা। যারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করতে চায়, আর কার এরকম পরিকল্পনা আপনারা গত 1 বছরে দেখেছেন বা শুনেছেন বা জেনেছেন? হ্যাঁ, অনেকে অনেক কিছু বলেছেন, এইভাবে করবেন, দেশকে গড়ে তুলবেন, স্বাবলম্বী করবেন, সেইভাবে করবেন, কিন্তু ডিটেইল প্ল্যানিং একমাত্র বিএনপির আছে। ডিটেইল প্ল্যানিং আর কারো নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করলে দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হবে। আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না, অন্যায় যে করে সে অন্যায়কারী। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিএনপির উপর নির্ভর করছে দাবি করে তারেক রহমান নেতাকর্মীদের গ্রামে গঞ্জে প্রতিটি মানুষের দুয়ারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান। বিভাজন রেখে, বিভক্তি রেখে, একজনকে ভেতরে একজনকে বাইরে রেখে কিন্তু আমরা দেশ গড়তে পারবো না। পরিকল্পনা করেছি, এখন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নের জন্য এখন মাঠে নেমে পড়তে হবে। নারীদের ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য ও কৃষি কার্ড প্রদান, ক্লাস 4 থেকে শিক্ষা কার্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, শিক্ষা প্রতিষ্ঠান আর গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা প্রদানের অঙ্গীকারের কথাও তুলে ধরেন তারেক রহমান। আগামী শনিবার পর্যন্ত ধারাবাহিক এই কর্মশালায় পর্যায়ক্রমে অংশ নেবেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। সবাইকে টার্গেট করে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। এবং আমাদের নেতার ভীষণ সংস্কারকে পাশ কাটিয়ে বিএনপি জামাত শোডাউনে নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানী পরিবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় যুব শক্তির প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি। এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আগামী নির্বাচনে জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে। মিজান শাহজাহানের রিপোর্ট। জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, 2001 থেকে 2006 দেশে দুর্নীতির মাস্টারমাইন্ড ছিল বিএনপি, তাদের জন্যই জাতীয় সরকার হয়নি। 4 দলীয় জোট সরকারের শরিক হিসাবে বিএনপির দুর্নীতির দায় এড়াতে পারে না জামাতও। আপনারা 2001 থেকে 2006 পর্যন্ত জামায়াত ইসলামী সহ প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে দুর্নীতি করেছেন। বিপ্লবী একটি সংবিধান বানাতে পারতাম, তাহলে দুর্নীতির যে মাস্টারমাইন্ড তার পাল্লায় বর্তমান দেশ যে পরিস্থিতি আছে এটা করতে হতো না। ভয়টা বাংলাদেশ থেকে দেখায় না, লন্ডন থেকে দেখায়। আমরা কি অনলাইনে কাউকে ভয় পাই? বাস্তবে কাউকে পাই না, অনলাইনে ভয় দেখায়। 300 আসনে গডফাদার দিয়ে শেখ হাসিনা নিস্তার পায়নি। আপনি কিভাবে পাবেন? কোন জায়গায় আপনি স্বপ্ন দেখতে পাচ্ছেন? সেই স্বপ্নটা আমরা একটু বুঝতে চাই। প্রধান অতিথির বক্তব্যে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন বাংলাদেশ গড়ার বদলে ক্ষমতা দখলের রাজনীতি করছে বিএনপি জামাত। একদল বলছে যে আমরা আগে ক্ষমতা পরিচালনা করেছি, অভিজ্ঞতা আছে, আর একদল বলছে যে আমরা কখনোই ক্ষমতায় আসি নাই,
আমরা নতুন কিছু দিতে চাই, যদিও তারা মন্ত্রিত্ব শেয়ার করেছে। তো যারা ক্ষমতায় ছিলেন বলে নানাবিধ ভাবে আবার ক্ষমতা প্রাপ্ত হবেন এই আশাবাদ মানুষের কাছে ব্যক্ত করছেন, দেশ পরিচালনা করেছেন, সেই অভিজ্ঞতার কথা বলছেন, বাংলাদেশের মানুষ কিন্তু সেই অভিজ্ঞতাগুলো ভুলে যায় নাই। নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার, কিন্তু নানাভাবে এই নির্বাচনটাকে একটা শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। বক্তারা বলেন, আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে বড় রাজনৈতিক দলগুলো। সংস্কারের বিরুদ্ধে অবস্থানকারী এসব দলের বিদায়ী সুর শোনা যাচ্ছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। 24 জুলাইয়ের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা সুসংহত করার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের প্রফেসর ডক্টর মাহবুব উল্লাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় মির্জা ফখরুল বলেন, ভিশন 2030 বইটির মূল ভাবনা ছিল প্রফেসর মাহবুব উল্লাহর দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করা এবং রাষ্ট্রকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তার চিন্তা চেতনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনবদ্য। তিনি আরও বলেন, 24শে জুলাইয়ের যে ত্যাগ তা যেন বৃথা না যায়, এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। মতপার্থক্য থাকলেও তা যেন অভ্যুত্থানকে ব্যর্থ না করে কিংবা অনৈক্য সৃষ্টি না করে। দলমত নির্বিশেষে এই বিজয়কে সুসংহত করতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। তাদের সাথে আমি নেব না তোমার তুলনা, যদি বলি ভুল তবু হবে ভুল, তুমি তোমার তুলনা। আপনি নিশ্চয়ই আপনার যে সহযোদ্ধাদের সকলকে নিয়ে আপনার কাজ করবেন কেন প্রত্যাশা করি। মাওলানা ভাই প্রতিটি এলাকার মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন সবাই, যে তিনি তার এলাকাতে সবসময় এই দেশের কথা, মানুষের কথা, কৃষক শ্রমিকের কথা, সমাজ পরিবর্তনের কথা, দেশটাকে পাল্টে দেওয়ার কথা বলেছেন। আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। অসৎ ব্যক্তিরা নেতৃত্বে থাকলে দুর্নীতি কমানো কঠিন হবে বলে জানান তিনি। কালো টাকার মালিকদের বিচারহীনতা আর সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ায় অপরাধ প্রবণতা বাড়ছে বলে মনে করছেন অর্থ উপদেষ্টা। দুদককে আরও কঠোর হওয়ার পরামর্শ তার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জপল। বিভিন্ন সূচকে অন্তর্বর্তী সরকারের উপর জনগণ সন্তুষ্ট থাকলেও দুর্নীতি দমনে এই সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বেশিরভাগ মানুষ। জরিপে উঠে এসেছে এই চিত্র। এমন বাস্তবতায় পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে দুদক। এ সময় কমিশনের চেয়ারম্যান জানান, স্বচ্ছ নেতৃত্ব পেতে দুর্নীতিবাজদের নির্বাচিত করা বন্ধ করতে হবে। আমরা দুর্নীতিগ্রস্তকে নির্বাচিত করব, আমরা সন্ত্রাসীকে নির্বাচিত করব, আমরা চাঁদাবাজকে নির্বাচিত করব, তাহলে আমরা কেমন করে প্রত্যাশা করব দেশে সুশাসন আসবে? এই দায়টা জনগণের। আমি দলমত নির্বিশেষে বলবো, সত্যিকার অর্থে আপনারা যদি ভালো লোককে নির্বাচিত করেন তাহলে দেশে ভালো মানুষের শাসন প্রতিষ্ঠা হবে। আর ভালো মানুষের শাসন যদি প্রতিষ্ঠা হয়, আমার মনে হয় দুর্নীতি দমন কমিশনের মতো এরকম কমিশনের দরকারই হবে না। আমাদের দেশের সর্বস্তরের দুর্নীতি। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় অর্থ উপদেষ্টা বলেন, দুর্নীতিগ্রস্তরা টাকার পাহাড় গড়ে সমাজে সম্মানিত হচ্ছে, পাচার করছে বিদেশেও। তাদের দৃশ্যমান শাস্তি না হলে অবস্থা পরিবর্তন করা কঠিন হবে। যারা দুর্নীতি করে তারা অত্যন্ত স্মার্ট লোক, নিজে স্মার্ট না, কর্মচারী অফিসাররা খুব স্মার্ট। আমরা যখন ছোট ছিলাম খুব কমই শুনতাম দুর্নীতিগ্রস্ত লোককে আমরা দূর থেকে, আমার বাবারাও অ্যাভয়েড করতো যে লোকটা একটু করাপশন করে, এই দূরে থাকি। ইভেন ছেলেমেয়ের বিয়ে দিতেও দ্বিধাবোধ করতো। এখন তো আমরা লাভ দিয়ে ছেলেমেয়ের বিয়ে দিতে যাই। কমিশনার বলছে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, রিঅ্যাক্টিভ না। দুদক চেয়ারম্যান বলেন, অতীতে সরকারের ইশারায় চলেছে দুদক, এখন সে অবস্থার পরিবর্তন করতে চান তারা। সবার দৃষ্টি যদি আমাদের উপর থাকে, আমরা কে কি করি, চেয়ারম্যান থেকে শুরু করে একেবারে অধস্তন কর্মচারী পর্যন্ত, আপনারা যদি সবাই চোখ রাখেন, আমরা নিশ্চয়ই দুর্নীতিতে নিজেরা নিমজ্জিত হব না, হতে পারবো না। এবং আগামী দিনের যে দুর্নীতি দমন কমিশন, সেটিকে আপনারা একটি মডেল দুর্নীতি দমন কমিশন হিসেবে পাবেন। প্রতি বছর ঘটা করে দুর্নীতি বিরোধী দিবস পালন করলেও এই ব্যাধি কমাতে কতটা কাজ হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন
অনেকেই। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। রাষ্ট্রীয় সব বাহিনী, আমলাতন্ত্র ও গণমাধ্যম নিয়ন্ত্রণ করে ক্ষমতায় টিকেছিলেন শেখ হাসিনা। অপব্যবহারের সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বলে মনে করেন জুলাই গণ আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে এসে তিনি এই পর্যবেক্ষণ দেন। বলেন, ২৪-এর ১৮ জুলাই গণমাধ্যমকে ব্যবহার করে সমন্বয়কারীদের ভিলেন সাজানোর চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ২৪-এর গণ আন্দোলনের ১৬ জুলাই রংপুরে বুক চিতিয়ে ২ হাত প্রসারিত করে থাকা শিক্ষার্থী আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে উত্তাল হয় বাংলাদেশ। ছাত্র জনতার দুর্বার আন্দোলনে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার জবানবন্দি আদালতের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন ট্রাইব্যুনাল ২। পরে গণমাধ্যমকে হাসনাত বলেন, ক্ষমতার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে নিয়ন্ত্রণের ধারাবাহিকতা অতীতের মতো এখনো অব্যাহত রয়েছে। হাসিনা সবকিছুকে আসলে নিয়ন্ত্রণ করেছিল। মিলিটারি, মিডিয়া, জুডিশিয়ারি, এর সাথে যুক্ত হয়েছিল ব্যুরোক্রেসি। এই তিনটা নেক্সাসকে উনি এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথৈবচ অবস্থা করতে সক্ষম হয়েছিলেন। সেই ধারাবাহিকতা থেকে আসলে আমরা মুক্ত হতে পারি নাই। আমরা দেখেছি ব্যুরোক্রেসিকে কয়েকটা রাজনৈতিক দল, আমরা বারবার করে বলছি, রাজনৈতিক দলগুলো দখল করে নিয়েছে গণিমতের মাল হিসাবে। রাজনৈতিক দলগুলো সচিব, ডিসি, আমলা তারা দখল করে নিয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে। এদিকে আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মী সহ ভিন্ন মতের মানুষকে গুমের পর ডিজিএফআই-এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করে আসামি পক্ষ। পরে অভিযোগ গঠনের আদেশের জন্য ১৪ ডিসেম্বর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল ১। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি যে ঘরে আটক ছিলেন সেই ঘরের বর্ণনাও দিয়েছি। সেখানে ২১ ফিট বাই ১৭ ফিট একটি ঘর, জানালা ৫টি, দরজা ২টি, ওয়ার্ড্রোব, আলমিরা, রিডিং টেবিল এবং পরে স্থাপিত এসিও ছিল। এবং আমরা সাবমিশনে বলেছি যে আর্মির তদন্ত আদালতের সেই রিপোর্ট অনুসারে ওটা আয়না ঘর ছিল না। ৪টে অফেন্সের ৩টি অফেন্স থেকে নির্দোষভাবে ডিসচার্জ পাবো, এই আমার প্রত্যাশা। একজন মানুষকে গুমের যে আইনগত সংজ্ঞা আছে তাকে আটকে রাখা, তাকে যদি একটি রাজপ্রাসাদেও আটকে রাখা হয়, সেটিও গুম, সেটিও অপরাধ, সেটিও নির্মমতা। এদিকে জুলাই গণ আন্দোলনে ঢাকার সাভারে শিক্ষার্থী আশাবুল ইয়ামিনকে পুলিশের এসিপি থেকে ফেলার পর গুলি করে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার জন্য প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় নারীরা পথ দেখাবে বলে প্রত্যাশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বেগম রোকেয়ার দেখানো পথে সমাজের প্রতিটি স্তরে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের তাগিদ দেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নারী জাগরণে অবদান রাখায় এবছর ৪ নারী ব্যক্তিত্বকে রোকেয়া পদক প্রদান করা হয়। এরা হলেন গবেষণায় রুভানা রাকিব, শ্রম অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে নাবিলা ইদ্রিস ও ক্রীড়ায় ঋতুপর্ণা চাকমা। গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ। এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করে। সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার। বেগম রোকেয়া কদ্দরে গিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাব। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে। বেশি কাজ করতে পারেনি, স্কুল করেছে ঠিক আছে, কিন্তু আমরা অনেক কাজ করতে গেছি। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই। রাজধানী এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা বিবেচনা করে এখনই বিদেশে নেওয়ার সম্মতি দেয়নি মেডিকেল বোর্ড।
তাকে লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাতারের ব্যবস্থাপনায় পাঠানো নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটিও আজ ঢাকায় আসছে না। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী জানিয়েছেন, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা আপাতত এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বিদেশে নেয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হবে। এদিকে অসুস্থ শাশুড়ির সেবা এবং চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণে সোমবার বিকেল থেকে হাসপাতালে অবস্থান করছেন তার পুত্রবধূ ডাক্তার জুবায়দা রহমান। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর। সীমা, বর্তমানে আমরা অবস্থান করছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। এখনো পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের তেমন কোনো আপডেট আমরা পাইনি। তবে এতটুকু স্বস্তির বিষয়, সেটি হলো বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এখন পর্যন্ত তেমন কোনো অবনতি ঘটেনি। আগের মতোই রয়েছেন তিনি। চিকিৎসকদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, তার কিন্তু প্রতিদিনই বিভিন্ন টেস্ট করা হচ্ছে এবং সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সেগুলো রিপোর্ট কিন্তু ভালো আসছে বলে জানা গিয়েছে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো যেটি, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু অন্য আরেকটি শারীরিক সমস্যা, অন্য বিভিন্ন শারীরিক সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। এর আগে বিকেলবেলা কিন্তু ডাক্তার জুবায়দা রহমান তিনি কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন। তিনি প্রতিদিনই বেগম খালেদা জিয়াকে দেখতে আসছেন। তিনি এখনও ভিতরে অবস্থান করছেন। দীর্ঘক্ষণ তিনি চিকিৎসকদের সঙ্গে বিভিন্ন বিষয় পরামর্শ করছেন বলে আমরা এ পর্যন্ত জানতে পেরেছি। আপাতত বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে না। তবে যে কোনো সময় তার শারীরিক অবস্থা বিবেচনা করে এবং সব কিছু পর্যবেক্ষণ করে মেডিকেল টিম কিন্তু যে কোনো সময় তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে পারে বলে জানিয়েছেন আমাদেরকে। তো এই ছিল সীমা এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর। ধন্যবাদ শান্ত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর গ্রিন রোড ও সায়েন্স ল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। সকাল 11:15টার দিকে এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঢাকা কলেজের বিজয় 71 ও শঙ্খনীল নামের শিক্ষার্থী পরিবহনে দুটি বাস ভাঙচুর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এই সময় পথ চলতি মানুষ ও দোকানীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষকে কেন্দ্র করে এখনও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে ঘটনাটা আজকে ঘটলো, কি কারণে ঘটলো, কেন ঘটলো, কারা প্রথম আক্রমণ করলো, এর মধ্যে বহিরাগত আছে কিনা বা অন্য কোনো চক্র আছে কিনা জড়িত, এটা আমরা বের করার চেষ্টা করছি। রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট ও আয়কর সংগ্রহের উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। ভ্যাট দিবস উপলক্ষে নতুন করে 1 লক্ষ নিবন্ধন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন উপলক্ষে রাজধানী আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রাজস্ব ঘাটতি মেটাতে যারা কর ফাঁকি দিচ্ছে তাদের চিহ্নিত করে ট্যাক্স আদায়ে এনবিআর কাজ করছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ট্যাক্স ও ভ্যাট প্রক্রিয়া সহজীকরণে ডিজিটালাইজেশনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ পর্যন্ত অনলাইনে 22 লাখ ই-রিটার্ন জমা পড়েছে। চলতি বছর 40 লাখ ই-রিটার্ন দাখিল হতে পারে বলে আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান। সময় মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট নিব, এই প্রতিপাদ্য নিয়ে আগামীকাল 10 তারিখ ভ্যাট দিবস এবং 15 ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ 6 দিন ব্যাপী ভ্যাট সপ্তাহ পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড। অটোমেট করতে পারি, এর পিছনে যদি কোনো আমাদের মানুষের যদি ডিসক্রিশনারি কোনো ক্ষমতা প্রয়োগের সুযোগ না থাকে, তাহলে কিন্তু ট্যাক্স পেয়ারের কোনো ভয় নাই। যে জাতি দেশের জন্য অকাতরে নিজের জীবন দিয়ে দেয়, অনেকবার প্রমাণ রেখেছে, তারা দেশ চালানোর জন্য ভ্যাট দিবে না, এটা হওয়ার কথা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে ঢাকা 17 আসন বনানীতে আছেন সহকর্মী ইয়াসিন রানা। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর।
সীমা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ঢাকা 17 আসন একটি অভিজাত এলাকা। এটি মূলত গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, ভাসানটেক সহ এই এলাকাটি নিয়ে মূল আসলে গঠিত। এখানে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দাবুর রহমান পার্থ এবং জামাতের ডাক্তার খালেদুজ্জামান। আপনি জানেন এই আসনে এখন পর্যন্ত বিএনপি তাদের দলের কাউকে নমিনেশন দেয়নি। এর বাইরে আমরা আসলে বিভিন্ন এলাকায় ঘুরেছি। এলাকাতে আমরা যেসব প্রার্থীদের পোস্টার দেখেছি তা একজন হলেন দীপু রায়হান শেখ, এনায়েতুল্লাহ, এছাড়া বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী আমরা দেখেছি গোলাম মাওলা। এছাড়া অন্য কোনো প্রার্থীকে আমরা আসলে তেমন একটা প্রচারণাও করতে দেখিনি। আমরা এখানকার ভোটারদের সাথে কথা বলেছি। এখানকার ভোটাররা আমাদেরকে জানিয়েছেন গুলশানের যে এই এলাকাটা আসলে মূলত তেমন একটা ভোটারদের কাছে প্রার্থীরা তেমন একটা যাচ্ছেন না, সেই রকম আসলে প্রচারণা তারা আসলে দেখেননি। তবে আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি। প্রার্থীদের মূল যে টার্গেট এই কয়েকটি এলাকাতে মধ্যে ভোটার কিংবা জয় বিজয়ের যে পার্থক্য করে দেয় সেটা হলো 3টি বস্তি রয়েছে এখানে, করাইল বস্তি, ভাসানটেক বস্তি এবং মহাখালী বস্তি। যার কারণে প্রার্থীরা মূলত এই বস্তিগুলোকে টার্গেট করেই আসলে এই গুলশান 17 আসনের নানান সমীকরণ তারা চিন্তা করছেন। কারণ তারা জানেন তাদের একটা প্রচলিত ধারণা যে গুলশান, বনানীর যারা ভোটার রয়েছেন তারা ভোট কম দিতে যান এবং যে বস্তি এলাকা রয়েছে এবং মহাখালীর যে স্বাভাবিক মধ্যবিত্ত এলাকা রয়েছে সেইখানের ভোটাররা বেশি ভোট দিতে চান। যার কারণে বস্তি এলাকা এবং মধ্যবিত্ত এলাকার যে ভোটার রয়েছেন তাদেরকে প্রার্থীরা বেশি সময় দিচ্ছেন বলে ভোটাররাও বলেছেন এবং প্রার্থীরাও একই ধরনের কথা বলছেন। তবে জামায়াতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান বলেছেন যে অন্যান্য নির্বাচনের মতো যা হয় যে গুলশান, বনানীর ভোটাররা ভোট দিতে চান না, তারা এবার আসলে সেই রকম না। তা প্রার্থী উনি হিসেবে কথা বলেছেন যে প্রত্যেকটি এলাকায় যারা এলিট হিসেবে পরিচিত তারা আসলে এবার ভোট দেওয়ার ক্ষেত্রে বিপুলভাবে আগ্রহী হয়ে রয়েছেন। এছাড়া ভোটারদের সাথে আমরা কথা বলেছি যে বিজেপির প্রার্থী আন্দালিফুর রহমান পার্থ, তিনি তেমন একটা প্রচারণায় তেমন একটি এলাকার মানুষজন দেখেন নাই। তবে করাইল বস্তি এলাকায় আমরা গিয়েছি, সেখানে উনি গত কিছুদিন আগে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে উনি ত্রাণ বিতরণ করেছেন। এছাড়া জামাতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান বলেছেন তিনি সেখানে প্রায় 40 লাখ টাকার মতো ত্রাণ বিতরণ করেছেন। এছাড়া এই এলাকার যে ক্যান্টনমেন্ট এলাকা রয়েছে, ক্যান্টনমেন্ট এলাকাতে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রার্থীরা খুব একটা সেখানে যাচ্ছেন বলে আমাদেরকে তারা জানেননি। তবে ভাসানটেক এলাকাতে যাচ্ছেন। এখানের যে ভোটার রয়েছেন ভোটারদের চাহিদা ভিন্ন ধরনের রকমের বলে প্রার্থীরা জানাচ্ছেন এবং প্রার্থীরা যথাসাধ্য চেষ্টা করছেন প্রত্যেকটি ভোটারদের কাছে। ধন্যবাদ রানা আপনাকে। জমে উঠেছে গাজীপুর 5 আসনে নির্বাচনী প্রচারণা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে ভোটাররা বলছেন দল বিবেচনায় নয়, ব্যক্তি বিশেষে ভোট দেবেন তারা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে গাজীপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। নদীনালা খালবিলে সমৃদ্ধ ঢাকার অতি নিকটে গাজীপুর 5 আসন। কৃষি এখানকার মানুষের অন্যতম জীবিকা। প্রাকৃতিক বৈচিত্র্যের কালীগঞ্জ পুবাইল সংসদীয় এই আসনটিতে লেগেছে ভোটের হাওয়া। চায়ের দোকান, বাজারঘাট কিংবা পাড়া মহল্লায় নির্বাচনী নানা মেরুকরণ মেলাতে ব্যস্ত স্থানীয় ভোটাররা। রাস্তা কতদিন ধরে ভাঙ্গা ওরা রয়েছে, 5 বছর ধরে এটা খালি রোদলাই হইতেছে কিন্তু কাম হইতেছে না। 5 বছর ভরের একটা বুড়াই এইবার কাদি মনে করেন 18 বছরে 19 বছরের মাথাত এইটা যদি বেয়া ভুলে জায়গা তত গেল গই। আমরা কারো দলভুক্ত না, আমরা ব্যক্তি হিসাবে ভোট দিই, যার কাছে সুখ দুঃখের কথা বলতে পারি, ন্যায্য বিচার পাই। প্রার্থীরা গণসংযোগ, সভা সমাবেশ করে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পুবাইল হয়ে সিলেটগামী যে রাস্তাটা, এটা 70 দশকের মান্দাতার আলমের রাস্তা, সেই রাস্তাটাকে ফুল লেনে উন্নীত করার একটা পরিকল্পনা রয়েছে এবং সেটা যদি হয় এদিকের যে যানজট রয়েছে সেই যানজট নিরসন হবে। স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে চাই। কালীগঞ্জ পুবাইলবাসীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন বিএনপি মনোনীত প্রার্থী ফজলুল হক মিলন। কোন ধরনের হানাহানি মারামারি চলবে না, কোন প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি হবে না, আমি করতে দেব না, কাউকে করতে দেব না এবং আপনাদেরকে হক ইনসাফ প্রতিষ্ঠা করব। আমাকে যদি ইজ্জত দেয় আমি দাঁড়িয়ে থেকে যেইভাবে পারি সেইভাবে কাজ আদায় করে আপনাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য। শুধু প্রতিশ্রুতি নয়, এই জনপদের মানুষের ভাগ্য বদলে কাজ করবে প্রার্থীরা, এমনটাই আশা ভোটারদের। ঢাকার পাশে হলেও গাজীপুর 5 আসনের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা রয়েছে, বেকারত্ব এবং মাদকাসক্তির অভিশাপও।
কৃষিক্ষেত্রে প্রয়োজন ব্যাপক উন্নতির। ভোটাররা বলছেন আর্থসামাজিক উন্নয়নে কাজ করবেন এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, কালীগঞ্জ, গাজীপুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদীর 5টি আসনে জমে উঠেছে প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের জনসংযোগ, পথসভায় মুখর পুরো জেলা। সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে ভোটের আমেজ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নরসিংদী থেকে ফিরে আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। নির্বাচনী প্রচারণায় নরসিংদী জেলার প্রার্থীরা নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন জনগণের সামনে। কোথাও চলছে বড় জনসভা, কোথাও আবার ঘরে ঘরে গিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা। নারী ভোটারদের নিরাপত্তা, যুব সমাজের কর্মসংস্থান, সড়ক অবকাঠামো উন্নয়ন এবং শিল্প খাতে নতুন বিনিয়োগ সবই গুরুত্ব পাচ্ছে প্রচারণায়। প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের মধ্যেও রয়েছে উচ্ছ্বাস। তারা বলছেন স্বচ্ছ নেতৃত্ব, প্রযুক্তি ভিত্তিক উন্নয়ন এবং কর্মসংস্থান এসব বিষয়ই তাদের প্রধান প্রত্যাশা। পলাশের উন্নয়নের ক্ষেত্রে ডক্টর আব্দুল মঈন খানকে বেছে নিবে এবং দানেশ শীষকে বেছে নিবে ইনশাআল্লাহ। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেব। তরুণ ভোটার হিসেবে আমি মনে করি অভিজ্ঞতাকেই বেছে নেওয়া উচিত। বিএনপি, জামাত ও অন্যান্য দলের প্রার্থীদের প্রতিশ্রুতি ঝুড়িতে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পের বিস্তারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরাও নরসিংদী শিল্পাঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং যানজট নিরসনে রাখতে চাইছেন বড় ভূমিকা। আন্দোলন সংগ্রামে এই নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু 15 বছর আমি পুরোপুরি সক্রিয় ছিলাম। মনোনয়নের ব্যাপারে আমি তো শতভাগ আশাবাদী। প্রত্যাশা অনুযায়ী আমি জনগণের সমর্থন নিয়ে শিবপুর নরসিংদী 3-এর প্রতিনিধি হিসেবে বিবেচনা করবেন। জনগণ তারা অত্যন্ত সচেতন, অত্যন্ত বিচক্ষণ। তারা জানে যে কাকে আমরা নির্বাচিত করলে, কোন দলকে, কোন ব্যক্তিকে নির্বাচিত করলে আমাদের দেশের মানুষের কল্যাণ হবে। 15 বছর ভোট না দেওয়ার যে আক্ষেপ জনগণের মধ্যে আছে, এই জনগণ এবার ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ জনগণের ব্যাপক সাড়া আমরা পেয়েছি, অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি আল্লাহর মেহেরবানিতে। নরসিংদী জেলার মোট 5টি আসনে প্রায় 15 লাখ ভোটার এখন অপেক্ষায় তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচনে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, নরসিংদী। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি ফতুল্লা থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 4 আসনে। এই আসনটিতে আজ সারাদিন আমরা ঘুরেছি, ভোটারদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, শিল্পনগরী হওয়া সত্ত্বেও এই এলাকার সাধারণ মানুষরা সেই সুবিধা ভোগ করতে পারছেন না। কেননা এখানে বেশিরভাগ সড়কই সংকীর্ণ এবং অলিগলি হওয়ার কারণে তীব্র যানজট এখানে লেগেই থাকছে। একই সাথে বছরের প্রায় 3 থেকে 4 মাস এখানে জলাবদ্ধতার সমস্যা তো রয়েছে। এখন পর্যন্ত বিএনপি থেকে এখানে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে এখানে বিএনপির একজন কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী, তিনি এখানে তার নির্বাচনী যে প্রচারণা সেই ধানের শীষের পক্ষে তিনি কাজ করছেন। তবে এখানে সাধারণ মানুষ অনেকে বলছেন যে এখান থেকে হয়তোবা যে বিএনপির যে জোট রয়েছে সেই জোট থেকেও এখানে হয়তোবা প্রার্থী ঘোষণা করতে পারে। তবে সেজন্য এখানকার যারা বাসিন্দা যারা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তাদের হয়তো আরো কয়েকদিন হয়তো অপেক্ষা করতে হবে। তবে যেই নির্বাচিত হোক না কেন এই আসন থেকে এখানের বাসিন্দারা যেটি বলছেন যে এখানে যে উন্নয়নের ধারা এখানে থমকে রয়েছে, সেই ধারাকে তারা যাতে গতিশীল করতে পারে এরকম প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান। সালাম স্টিল ভোটের গাড়ি থেকে নারায়ণগঞ্জের 4 আসন থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ তপু আপনাকে। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনী 99 সদস্য ঢাকা ত্যাগ করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান আনমেসে নিয়োজিত বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট 11তে অংশ নিতে প্রথম গ্রুপে তারা ঢাকা ত্যাগ করেন। কন্টিনজেন্ট বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট 10-এর প্রতিস্থাপক হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করবে। এছাড়াও আগামী 19 ডিসেম্বর দ্বিতীয় গ্রুপে আরও 39 জন নৌ সদস্য শান্তিরক্ষী মিশনে যোগ দেবেন। জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দক্ষিণ সুদানে কাজ করছে। সুদানের প্রত্যন্ত এলাকায় নিত্য প্রয়োজনীয় জ্বালানি, খাদ্য সামগ্রী, ঔষধ ও মানবিক সাহায্য বহনকারী
বার্ডসমূহে নিরাপদ চলাচলের নিশ্চয়তা দিতে কাজ করছে তারা। কন্টিনজেন্টের সদস্যরা নৌপথের জলদস্যুদের পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, অগ্নি নির্বাপনে স্থানীয় জনগণকে সহায়তা দিয়ে থাকে। এছাড়াও বার্ডসমূহে কর্মরত বেসামরিক নাবিকগণের নিরাপত্তা, দুর্ঘটনা ও কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং মিশনে নিয়োজিত সদস্যদের প্রয়োজনীয় রসদ সামগ্রী দুর্গম স্থানে পরিবহনে নৌবাহিনীর সদস্যরা নিয়মিত কাজ করে যাচ্ছে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাতের দুদিনে 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 6 জন কম্বোডিয়ার ও 1 জন থাইল্যান্ডের। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সীমান্ত এলাকায় থাই বাহিনীর ছোড়া গোলায় 2 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর ফলে সংঘাতের দুদিনে কম্বোডিয়ার 6 জন নিহত হয়েছেন। থাইল্যান্ডে নিহত হওয়া ব্যক্তি দেশটির সেনাবাহিনীর সদস্য। এদিকে বেসামরিক লোকজনের ওপর হামলার নিন্দা জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। থাইল্যান্ডের নৌবাহিনী জানিয়েছে, থাইল্যান্ডের স্থল ও জল সীমান্তে ভারী অস্ত্র ও স্নাইপার মোতায়েন করেছে কম্বোডিয়া বাহিনী। তাদের এসব তৎপরতাকে থাইল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। 4 মাস স্থিত অবস্থা চলার পর গত রোববার থেকে সীমান্ত এলাকায় ফের সংঘাত শুরু হয়েছে। এবারে খেলার খবর। আসন্ন আইপিএল নিলামে মুস্তাফিজ ও তাসকিন আহমেদ সহ জায়গা পেয়েছেন বাংলাদেশের 7 ক্রিকেটার। তবে নিলামের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান। এবারে নিলামে 350 জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা করে আইপিএল কর্তৃপক্ষ। সাকিব 1 কোটি রুপি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করলেও শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়েন। সাকিব বাদ পড়লেও নিলামের চূড়ান্ত তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। খারাপ সময় যেন শেষই হচ্ছে না ঢাকা আবাহনীর। বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডে পরাজয়ের পর ফেডারেশন কাপেও ব্রাদার্স ইউনিয়নের কাছে হারল আকাশী হলুদ জার্সিধারীরা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার 27 মিনিটে দূরপাল্লার এক শটে ব্রাদার্সের লেফট ব্যাক মনির আলম যে গোলটি করেন তাতেই নিশ্চিত হয় কমলা জার্সিধারীদের জয়। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে আবাহনী প্রতিপক্ষের সীমানায় হানা দিলেও সফল হয়নি। গ্রুপের অন্য ম্যাচে ফকিরেরপুলকে 2-0 গোলে পরাজিত করেছে পিডব্লিউটি। বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতায় বান্দরবান জেলার 8টি দল অংশ নিচ্ছে। বিকেলে বান্দরবানে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজিয়ামা লুসাই, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সহ আরও অনেকে। উদ্বোধনী ম্যাচে বান্দরবান সদর উপজেলার মুখোমুখি হয় বান্দরবান পৌরসভা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। কাল বা পরশু গণভোট ও নির্বাচনের তফসিল ঘোষণা। দুপুরে রাষ্ট্রপতির সাথে কমিশনের বৈঠক। অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান সরকারের। জনগণের সমর্থনে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। তারেক রহমান। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ। সংস্কারকে পাশ কাটিয়ে শোডাউনে নির্বাচন করতে চায় বিএনপি জামাত। মন্তব্য আক্তার হোসেনের। আগামী নির্বাচনে তাদেরকে লাল কার্ড দেখানোর আহ্বান। আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের। কালো টাকার মালিকদের সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ায় অপরাধ বাড়ছে, অর্থ উপদেষ্টা। জুলাই আন্দোলনে গণমাধ্যমকে ব্যবহার করে সমন্বয়কদের ভিলেন বানানোর চেষ্টা হয়েছিল, ট্রাইব্যুনালে জবানবন্দিতে হাসনাত আব্দুল্লাহ। এবং নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় নারীরা পথ দেখাবে, প্রধান উপদেষ্টার আশাবাদ। সমাজের প্রতিটি স্তরে নারীর ক্ষমতা নিশ্চিতের তাগিদ।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।